শেখ হাসিনার যে বিশালত্ব, সেই বিশালত্ব এখন আসলে আমাদের ক্ষুদ্র মন মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি না। আমাদের যে নিউরন, ব্রেনের যে চিন্তা শক্তি আছে, আপনি চিন্তা করতে পারেন যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য ডুবতো না, সেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভু ঋষি সুনাক, যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি খালি পায়ে হাঁটু গেড়ে আমাদের প্রধানমন্ত্রীর পেছনে যেভাবে বসে আছেন, যে ছবি আমাদের দেশে প্রচারিত হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে যে ঋষি সুনাক কখনো ব্রিটেনের যে রানী বা ব্রিটেনের যে এখন রাজা আছেন তাদের সামনে কখনো এইভাবে জীবনে বসেননি। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিমে পৌঁছে গিয়ে সিদরাতুল মুনতাহার কাছাকাছি চলে গিয়েছে। আমার কাছে কিন্তু মনে হয় এটা খুব সম্মান দেখানোর জন্য না, এটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল ওভাবে কমিউনিকেশনটা করার জন্য। সেটাই উনি করেছেন। যেহেতু আপনি যেহেতু জার্মানিতে আছেন, ইউ নো দ্য ওয়েস্টার্ন কালচার, কিন্তু আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি যে হিমালয়ের যে বিশালত্ব, শেখ হাসিনার যে উচ্চতা, সেটা হিমালয়ের বিশালত্বের মতো। বিএনপি থেকে শুরু করে যে সমস্ত লোক এই ধরনের দুর্মুখ প্রকৃতির চরিত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুকন্যা তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছেন, তার একটা প্রাকৃতিক দাঁত ভাঙা জবাব এসে গেছে। তো এখন এটাতে আমরা বুঝে গেছি যে আসলে বিএনপি মিথ্যা কথা বলে। আমি এখনো পর্যন্ত উন্মাদ হয়ে যায়নি, পাগল হয়ে যায়নি। আমি যে কথাগুলো বলছি, বরং আপনি দূরে থেকে বাংলাদেশে যদি আপনি এই কথাগুলো, আমি আওয়ামী লীগের কোনো সমাবেশে কথাগুলো বলতাম, আপনার এই কথাগুলো আপনি 100টা তালি বাজত, আমাকে ফুলের মালা দিত, এবং আমি দলে থাকলে আমাকে এই পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে করে নিয়ে যাওয়া হতো এবং আমাকে বিশেষ সম্মানিত করা হতো। আমি এখন যেহেতু একটা ভিন্ন জায়গাতে আছি, এই জন্য কথাটা আপনার কাছে ঠাট্টা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমি যেভাবে বলছি আসলে ওবায়দুল কাদের সাহেব এভাবে বলতে পারছেন না, মঞ্জু সাহেব এভাবে বলতে পারছেন না। রাইট, আপনার চেয়ে বেশি আওয়ামী লীগের মনের কথা কে বুঝবে রনি ভাই? মানে এটা তো আপনার বোঝারই কথা। সঙ্গত কারণ আমি তো দীর্ঘদিন আমি এই দলটার সাথে গত 45 বছর যাবত জয় বাংলা বলতেছি, মানে এটা চারটিখানি কথা না। এই দলের মনোনয়ন পেয়েছি আমি সে 1981 সন থেকেই এই দলের একজন কর্মী হিসেবে, পরবর্তীতে সাংবাদিক হিসেবে দেখেছি। আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন, তখনও কি পোলাও কোরমা মাখন ছিল? মানে আপনাদের জন্য ছিল না, পোলাও কোরমা মাখনটা পরে চালু হয়েছে? না, পোলাও কোরমা মাখনটা আসলে সবার জন্য সবসময় ছিল, এখনো আছে, আগেও ছিল। তবে পোলাও কোরমা খাওয়ার মতো জিহ্বা থাকতে হবে, ঠোঁট থাকতে হবে, কণ্ঠ থাকতে হবে, লালা থাকতে হবে মুখে। সবার পেটে পোলাও কোরমা হজম হয় না, সবাই দেখেও না। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এত শক্তিশালী অবস্থানের কারণ কি? এটা আমাদের বন্ধুরা আমাদের কাছে জানতে চান। আমাদের বন্ধুরা আরো জানতে চান শেখ হাসিনা কি করে সাহস করেন যে ভারতের মতো এরকম একটা বড় দেশের মাঝখানে থেকেও চাইনিজ সাবমেরিন কিনতে বা চাইনিজ প্রজেক্ট নিয়ে আসলে কাজ করতে। তিনি কিভাবে আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থাকা সত্ত্বেও আপত্তি, কিছুটা প্রকাশ্য কিছুটা গোপন আপত্তি থাকা সত্ত্বেও তিনি কিভাবে রূপপুর রাশিয়ার সঙ্গে করে ফেলতে পারেন, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন যে তিনি? আমার এখানে আপনার দুটোরই দার্শনিক ব্যাখ্যা আছে। জি, প্রথমটার দার্শনিক ব্যাখ্যা হলো, যদি পজিটিভ অর্থে বলেন, সেটা হলো কারোর মধ্যে যদি অলৌকিক কোনো ক্ষমতা থাকে, একটা ফোর্সই থাকে, সে বুঝতে পারে ভবিষ্যতে কি হবে। তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে অলিত্ব রয়েছে, দেবত্ব রয়েছে, তিনি অনেক কিছু প্রিডিক্ট করতে পারেন অনাগত দিনে কি হবেন। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা, এমনকি তোফায়েল ভাইয়ের মতো লোকদের সাথে আমি দেখেছি, ইভেন মুনতাসির মামুন সাহেবের মতো লোকের সাথে কথা বলে দেখেছি, তারা মনে করেন যে শেখ হাসিনার যে আন্দাজ, তার যে ফোর্সি, তার যে ভবিষ্যৎ দেখার কল্পনা, এটার মধ্যে অলৌকিকত্ব রয়েছে। এটা আওয়ামী লীগের লোকজন মনে করে। বিএনপি যাই সমালোচনা করুক না কেন, দিস ইজ বাস্তবতা। এই কারণে হতে পারে তিনি হয়তো আগেই বুঝতে পেরেছেন যে আমরা রাশিয়ার সাথে যদি এই ধরনের রূপপুর একটা পারমাণবিক কেন্দ্র করি, আমাদের একটা পশমও টাচ করতে পারবে না, আমেরিকা ক্যান ডু নাথিং, কিছু করতে পারবে না। তারপরে তিনি হয়তো মনে করেছেন যে আমি যদি এক হাতে ভারতের সাথে, চীনের সাথে আমি যদি দুই হাতে খেলি, ভারতে কিছু করতে পারবে না। নরেন্দ্র মোদী আমাকে দিদি দিদি করে ডাকবে, আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে, ঘরের মধ্যে নিয়ে খাওয়াবে দাওয়াবে, বাধ্য। আর চীনের প্রেসিডেন্ট আমার কাছে স্পেশাল এনভয় পাঠাবে, গোপনে পাঠাবে, পররাষ্ট্রমন্ত্রীকে গোপনে পাঠাবে। এটা তিনি বুঝতে পেরেছেন, তার ওই ধরনের অলৌকিক ক্ষমতা আছে। শেখ হাসিনা বিশ্ব নেত্রী আওয়ামী লীগের লোকজন প্রচার করে। এখন তার যে ফোর্সি গুলো আছে, তার যে ভিশন গুলো আছে, এইগুলো আসলে জওহরলাল নেহরু যেভাবে ইন্তেকাল করেছেন বা তার মৃত্যুর বহু পরে আজ আমরা সেইগুলো নিয়ে সমালোচনা করি, আলোচনা করি, তাকে এনলাইটেন করি, কিন্তু উনি যখন জীবিত ছিলেন তাকে নিয়ে কিন্তু অনেক গালাগালি হতো, অনেক আজে বাজে কথা হতো, যেটা শেখ হাসিনাকে নিয়েও এখন হয়। তা উনার
যখন পরবর্তীতে আরো 50 বছর পরে যখন ওনাকে মূল্যায়ন করা হবে, তখন আজকের এই বিষয়গুলো আসলে তখন মূল্যায়ন করা যাবে। বিএনপির আন্দোলন কি ঝিমিয়ে পড়েছে কিনা, বিএনপির আন্দোলন গতি পাচ্ছে না কেন, বিএনপির আন্দোলনের মধ্যে কি অনেক মতদ্বৈততা দেখা দিয়েছে কিনা, বা বিএনপির আন্দোলনে কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা নাকি ঠিক পথেই আছে? আজ থেকে 10 বছর আগে আন্দোলনের যে ধরন বা প্রকৃতি ছিল, পরিবেশ পরিস্থিতি ছিল, আসলে এখন সময় পাল্টে গিয়েছে। আগে মঞ্জু ভাই যেটি বললেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপকরা পর্যন্ত পল্টন ময়দানে আসতেন রাজনীতিবিদদের বক্তব্য শোনার জন্য, এবং যখন পুলিশ লাঠি পেটা করতো তখন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিঠেও কিন্তু লাঠি পেটা পড়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছেন দৌড়ে। এই ঘটনা ঘটেছে। এটা রাজনীতি এরকম একটা পর্যায়ে জনমনের মধ্যেই করতো। আর এখন একেবারে খুব ডেডিকেটেড কর্মী না হলে এবং প্রয়োজন না হলে সাধারণত রাজনৈতিক সভা সমাবেশে যায় না। দ্বিতীয়ত হলো, আগে এই রাজনীতিতে মন্ত্রমুগ্ধের মতো মানে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার মতো ঠিক হ্যামিলিয়নের বাসিওয়ালা প্রকৃতির রাজনীতির জাদুকর ছিলেন। আপনি ঢাকার মেয়র হানিফ সাহেব, কিংবা বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদার, কিংবা কে মুবাইদুর রহমান, এই যে তাদের যে বক্তব্য, কিংবা শামু আজ্জেম সাহেবের যে বক্তব্য, এইগুলো যে কোনো বিনোদনের চাইতে, যে কোনো জিনিসের চাইতে সিনেমেটিক এবং মানুষ শুনতে। কিন্তু এখন আসলে রাজনীতির প্রেক্ষাপটে যদি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে, ঠিক আগের ঠিক সেই জিনিসগুলো নাই। বিএনপির আন্দোলন অনেকে বলছে যে এটি একটু ঝিমিয়ে পড়েছে, অনেকে বলছে যে সময় ফুরিয়ে যাচ্ছে, অনেকে আবার এই কথাও বলছেন যে আসলে সরকার কোনো না কোনোভাবে, সেটি ভয় দেখি হোক, হামলা মামলার অবস্থা করে হোক, বা অন্য কোনোভাবে সেটি কন্ট্রোল করে ফেলছেন। আপনার মতামত একটু শুনবো, যদি একটু সংক্ষেপে বলেন। আমরা রনি ভাইকেও একটু শুনতে চাই বিএনপির আন্দোলন সম্পর্কে। মঞ্জু ভাই। অবশ্যই, আমি তো মনে করি যে বাংলাদেশের, অন্তত আমার দেখা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে, একেবারে যদি 80 থেকেও ধরি, 75 বাদ দিলাম, যারাই ক্ষমতায় ছিলেন তারা বিরোধী দলকে একেবারে কুসুমাসীন পদ দিয়ে আন্দোলন করবার জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা করে দেবেন, এরকম অভিজ্ঞতা অন্তত আমার জানা নাই। সেই রকম পরিস্থিতি এখন নাই, আমি এটা বলবো না। কিন্তু তার মধ্যেও আমি মনে করি যে বিএনপির আন্দোলন কিন্তু, অন্তত আমরা গত 2 বছর ধরে বারবারই আমরা গতি নিতে দেখেছি। কিন্তু একটা আন্দোলন আসলে এত লম্বা সময় ধরে, যেটাকে ওনারা বলছিলেন, একবার বলছিলেন যে এর আগে তো নানান রকম দিন তারিখের কথা, সেই আলোচনা আমি যাবো না, সেটা রাজনৈতিক বক্তব্য বলা হয়েছিল। কারণ হয় কি, রাজনৈতিক কর্মীরা তো আগের মতো নাই বাংলাদেশের। এখন যেটা রনি ভাই অনেকটা বলেছে যে আমরা মানুষগুলা কিন্তু এখন গ্লোবাল ভিলেজে বাস করে। প্রত্যেকটা, আগে যেমন যখন রাজনীতি হতো, রনি ভাইরা যখন তরুণ ছাত্র নেতা বা আমরা যখন ছাত্র হিসাবে দেখতাম, তখন দেখা যেত যে আমরা নিজেরা কৌতূহলবশত জনসভা দেখতে যেতাম। এখন কিন্তু কৌতূহলবশত কোনো সাধারণ নাগরিক জনসভা দেখতে যায় বলে অন্তত ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। সেই সংখ্যাটা একেবারেই সামান্য। সেই জায়গায় উদ্বুদ্ধ করে নিতে হয়, এবং প্রত্যেকটা কর্মী, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, বা জাতীয় পার্টি করুক, অন্য দল করুক, তারা যার যার জীবিকা, তারা মনে করে আমাকে আমার নিজের জীবন গড়তে হবে। তারা ব্যস্ত। মঞ্জু ভাই চমৎকার বলেছেন। শুধু আপনার প্রশ্ন থেকে আপনি কিন্তু লম্বা সময় ধরে করা যাচ্ছে না। মঞ্জু ভাই, আপনার জায়গা থেকে আপনি একটু প্রশ্ন করে, আপনার কাছে কি মনে হয় আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র থাকাকালীন সময় যেহেতু আপনি সাংবাদিকতার সাথে যুক্ত, তারপর থেকে এতখানি সময় বাইরে কিছুটা সময় থাকলেও আপনি অনেক, আপনার কাছে কি মনে হয় না যে সব সময়ের তুলনায় আওয়ামী লীগ এখন সবচেয়ে অজনপ্রিয় দলে পরিণত হচ্ছে? মানে আওয়ামী লীগের জনপ্রিয়তার গ্রাফটা এখন সবার নিচে, আপনার কাছে এরকম মনে হয়? এইটা আমি হ্যাঁ না দুটাই আমি আপনার সাথে একমত। আবার সেটাকে যদি আওয়ামী লীগকে শেখ হাসিনা ইনক্লুড করে বলেন, তাহলে কিন্তু জনপ্রিয়তা বেড়েছে। তবে আমি এইটুকু আপনার সাথে বলবো, যদি শেখ হাসিনা এবং বাদ দিয়ে আওয়ামী লীগকে কেবল বলা হয়, সেই জনপ্রিয়তা অবশ্যই শেখ হাসিনার জনপ্রিয়তার কাছাকাছি না। আমি খালি 2টা বাক্য একটু যোগ করতে চাই। আমার অত্যন্ত প্রিয় বক্তা, যার বক্তব্য আমি টকশোতে দেখলেই শুনি, রনি ভাই, উনি সুন্দর করে বললেন প্রধানমন্ত্রীর ব্যাপারটা। আমি কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের একজন না। রনি ভাই একসময় তো এমপি ছিলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেত্রী, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, উনি হয়তো বলতে পারবেন 7 স্টার কি হয় এবং প্রধানমন্ত্রী কি কি যোগ্যতা আছে। এটা কিন্তু আমরা 3 জনের মধ্যে থেকে রনি ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, কি যোগ্যতার ফলে তিনি আজকে দেশে এবং বাইরে। আরেকটা খালি বলি, যেটা উনি বলছিলেন যে এমন ভাবে প্রচার হচ্ছে গণমাধ্যমে, তাহলে দর্শকরা ভুল বুঝবে যে আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে যেন বাইডেন দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন। বিষয়টা কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন এবং সকল টেলিভিশন প্রচার করেছে যে ওখানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক একটা ব্যাপারে উনি নিজে গিয়ে তাকে অ্যাপ্রোচ করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে চান, তখন উনি সেটা সানন্দে রাজি হয়েছেন এবং তারপরে ঘটনাগুলো উনি ব্যাখ্যা করেছেন। মঞ্জু ভাই, আমরা আপনাকে অনেক ধন্যবাদ।
এক্সাজারেট করার কিছু নাই। আমরা রনি ভাইকে একটু শুনবো, কিন্তু আপনাকে আমি প্রশ্নটা করে রাখি। এই প্রশ্নটা আমি আসলে একাডেমি ইন্টারসেক্টে না করে পারছি না। আপনি বলেছেন যে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা হয়তো কমলেও কমতে পারে। হ্যাঁ না দুইটির মধ্যে আপনি উত্তর দিয়েছেন। আপনি আমাকে একটু বুঝাবেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেমনে আলাদা? মানে আওয়ামী লীগ একটা জিনিস, শেখ হাসিনা আরেকটা জিনিস, এটা কেমনে হইতে পারে? আমি আসছি আপনার কাছে, আমি একটু রনি ভাইয়ের কাছে যেতে চাই। রনি